আজকের অর্থনৈতিক ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আমরা আজকের ক্লাসে পড়ব যে বিষয়টা, সেটা শুরু করার আগে, উপস্থাপন করার আগে আমরা কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিতে যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, ইনি কার্ল মার্কস নামে পরিচিত। ইনি কার্ল মার্কস। এই কার্ল মার্কস অর্থনৈতিক ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এদের লেনিন, এদের নামের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত বা যে ধারণা সম্পর্কিত, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এই আজকের পাঠ, যা মার্কস, লেনিন এদের সাথে জড়িত সেই বিষয়টা, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আজকে আমরা পড়ব সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থা চার প্রকার: ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, আর মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা। এই চার ধরনের অর্থব্যবস্থা বিশ্বে বিরাজমান। এই চার ধরনের অর্থব্যবস্থার আমরা গত ক্লাসে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য পড়েছিলাম। আর আজকে আমরা পড়ব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উত্থান এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো এই পাঠ শেষে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উত্থান এবং সংজ্ঞা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য জানতে হবে, এবং ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে তুলনা করা শিখতে হবে। ও দুইটার ভিতর কি পার্থক্য সেটা জানতে হবে। এখন আমরা দেখি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উত্থান কিভাবে হয়। আমরা যদি দেখি আমরা যে প্রথম ছবিটা দেখালাম কার্ল মার্কসের, ওখানে আমরা দেখেছি যিনি ছিলেন কার্ল মার্কস জার্মান বংশোদ্ভূত। উনি জার্মানির বংশোদ্ভূত। কার্ল মার্কস এবং ইংল্যান্ডের অধিবাসী এঙ্গেলস এর যুগান্তকারী লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে প্রকাশিত হওয়ার পর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সমাজতন্ত্রের বিপ্লব জেগে উঠতে শুরু করে। অর্থাৎ এই কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে প্রকাশিত হয়। এটার পর দরিদ্র শ্রেণীর জনগোষ্ঠীর মধ্যে একটা সমাজতান্ত্রিক ধারণা, যে ধারণাটা কার্ল মার্কস এবং এঙ্গেলস তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, সেই ধারণা জেগে উঠতে শুরু করে। বিশ্বের সর্বপ্রথম 1917 সালে রাশিয়ায় জারতন্ত্র, অর্থাৎ তখন জাররা শাসন করত রাশিয়া। 1917 সালে রাশিয়ায় জারতন্ত্রের পতন ও লেনিনের নেতৃত্বে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উত্থান হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে কমান্ড ইকোনমি বা নির্দেশমূলক অর্থব্যবস্থা হিসেবেও ডাকা হয়ে থাকে। তাহলে আমরা দেখছি প্রথম সমাজতন্ত্রের উত্থান হয় কোন দেশে? রাশিয়াতে। কত সালে? 1917 সালে। কিসের মাধ্যমে? আর জারতন্ত্রের পতন বা এই রুশ বিপ্লব নামেও এটা পরিচিত, এর মাধ্যমে সমাজতন্ত্রের উত্থান হয়। পরবর্তীতে বিশুদ্ধ সমাজতান্ত্রিক চিন্তাবিদ মাও সেতুং এর নেতৃত্বে চীনেও নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উত্থান হয়। একসময় রাশিয়া, চীন, কিউবা, ভেনিজুয়েলা সহ পূর্ব ইউরোপের অনেক দেশ নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উত্থান হয়। তবে বর্তমানে কিউবা এবং চীনে মডারেট সমাজতন্ত্র ব্যতীত বিশ্বে আর কোথাও বিশুদ্ধ সমাজতন্ত্র নাই। কিউবা এবং চীনের যে সমাজতন্ত্র আছে সেটাও কিছুটা মডারেট হয়েছে, অর্থাৎ কার্ল মার্কসের বা আগের যে সমাজতন্ত্র ছিল সেই ধারণা থেকে তারা কিছুটা সরে এসে মডারেট সমাজতন্ত্র হিসেবে তারা দেশ পরিচালনা করছে। আমরা যদি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দেখি, সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি: যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয় এবং সম্পদের উপর রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা বজায় থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। খেয়াল করি, আমরা যদি মনে করার চেষ্টা করি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞায় আমরা কি বলেছিলাম, ওই জায়গায় সম্পদের উপরে ব্যক্তির মালিকানা থাকে, আর এই জায়গায় সম্পদের উপর থাকে রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা। আর সমাজতন্ত্রের ক্ষেত্রে এটা থাকে ব্যক্তির মালিকানা। এইটা মেইন পার্থক্য ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে। তাহলে আমরা কি দেখছি? যে অর্থব্যবস্থায় কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ বলতে সমাজতান্ত্রিক দেশগুলোতে একটা প্রাতিষ্ঠানিক একটা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান থাকে,
যারা ওই দেশে কি উৎপাদন হবে, কোন জমিতে কি চাষ হবে, কয়টা কারখানা হবে, কারখানাগুলো কে পরিচালনা করবে, কারখানায় কাজ করবে কারা, এগুলো আগে থেকে তারা নির্ধারণ করে দেয়। ইচ্ছা করলে কেউ কোনো জিনিস নিজের থেকে করতে পারে না, কারণ ওই জায়গায় নিজের কোনো সম্পদ নাই। যে জমি আছে, জমিগুলোর মালিককে রাষ্ট্র, ব্যক্তি না। অতএব রাষ্ট্রই সিদ্ধান্ত নেয় যে ওই জমিতে কি চাষ করা হবে। তো এই কাজ করার জন্য সরকারের যে প্রতিষ্ঠান রয়েছে সেটাকেই বলে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। তাহলে আমরা মনে রাখবো যে অর্থব্যবস্থা অর্থনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম বলতে বোঝায় উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, এই চারটা কার্যক্রম। এই চারটা কার্যক্রম কে পরিচালনা করে? কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। এবং এই জায়গায় সম্পদের মালিক কে থাকে? রাষ্ট্র। এটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, আমরা যদি দেখি সম্পদের উপর মালিকানা থাকে রাষ্ট্রের। আর আমরা যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা করেছিলাম তখন দেখেছিলাম সম্পদের উপর মালিকানা থাকে ব্যক্তির। অর্থাৎ সমাজতন্ত্রে কোনো ব্যক্তি মালিকানা বলে কিছু নাই, সবই মালিক হচ্ছে রাষ্ট্রের। জমি জমার মালিক সব রাষ্ট্র, রাষ্ট্রের নামে থাকে। শ্রেণী শোষণ অনুপস্থিত। সমাজতন্ত্রে যেহেতু কোনো ব্যক্তিগত সম্পদের সুযোগ নাই সম্পদ অর্জনের, স্বাভাবিকভাবেই সেই জায়গা পুঁজিপতি শ্রেণী সৃষ্টির সুযোগ নাই, শ্রমিক শ্রেণী সৃষ্টির সুযোগ নাই। সব সম্পদের মালিকই রাষ্ট্র, রাষ্ট্রের সেবক হিসেবে জনগণ দায়িত্ব পালন করে। এই জায়গায় শ্রমিক বা পুঁজিপতি এই দুই শ্রেণীর সৃষ্টি হওয়ার কোনো সুযোগই থাকে না। এই কারণে শ্রেণী শোষণের ধারণা অনুপস্থিত। ব্যক্তিগত মুনাফার কোনো অস্তিত্ব নাই, যেহেতু ব্যক্তিগত সম্পদ নাই সেই কারণে ব্যক্তিগত মুনাফারও কোনো অস্তিত্ব নাই। কেন্দ্রীয় পরিকল্পনা, এদের উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এই চারটা কার্যক্রম পরিচালনা করার জন্য একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে এবং তারা কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করে। সামাজিক নিরাপত্তা, সমাজের শিশু শ্রেণী এবং যারা বৃদ্ধ বয়স্ক, সমাজের যারা কাজ করার সুযোগ যাদের কম, এদের সামাজিক নিরাপত্তা সমাজতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। সবাইকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার চেষ্টা করা হয়। প্রয়োজন অনুযায়ী বন্টন ব্যবস্থা, সমাজতন্ত্রের বন্টন ব্যবস্থা সম্পর্কে দুইটা ধারণা আছে। সমাজতন্ত্রের শুরুতে বন্টন ব্যবস্থার যে মূলনীতি থাকে সেটা এরকম: প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করে এবং যোগ্যতা কাজ অনুযায়ী পারিশ্রমিক পায়। যোগ্যতা অনুযায়ী কাজ করে এবং কাজ অনুযায়ী, কি অনুযায়ী? কাজ অনুযায়ী পারিশ্রমিক পায়। আর যখন সমাজতন্ত্র পরিশীলিত রূপ বা একটা ধাপ উন্নত করে আরো উন্নততর অবস্থায় যাবে, তখন বন্টন ব্যবস্থা পরিচালিত হয়। প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ পাবে, প্রয়োজন অনুযায়ী সে তার মজুরি পাবে। তাহলে আমরা কি বলতেছি, আগেরটার সাথে এটার পার্থক্য কি? যখন প্রাথমিক অবস্থায় থাকে প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এই জায়গায় কাজের পরিবর্তে দ্বিতীয় ধাপে কি হয়? প্রয়োজন অনুযায়ী সম্পদ পাবে। প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সে মজুরি বা তার প্রাপ্যতা পাবে। এই দুই ধরনের দুইটা ধাপে বন্টন ব্যবস্থা নির্ধারিত হয়ে থাকে। এখন আমরা যেটা দেখলাম, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি একটি সমাজতান্ত্রিক, যদি আমরা তোমাদের যদি উত্তর জিজ্ঞেস করা হয় একটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কেন? একটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কারণ একটি দেশের উৎপাদন, সমাজতান্ত্রিক দেশের উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, কি কি বললাম? উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, এই চারটা কার্যক্রমই পরিচালনা করার দায়িত্বে থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ। এখন যদি জিজ্ঞেস করি সমাজতন্ত্রের বিকাশ লাভ হয় কিভাবে? সমাজতন্ত্রের বিকাশ হয় 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে, বা জার বিদ্রোহের মাধ্যমে। জারতন্ত্রের অবসান হয় এবং সমাজতন্ত্রের উত্থান হয়। সমাজতান্ত্রিক দেশের উদাহরণ কোনটি? বর্তমানে যদি ধরি তাহলে কিউবা এবং রাশিয়া, এই দুইটা দেশে বর্তমানে মডারেট সমাজতন্ত্র পরিচালিত আছে, তবে বিশুদ্ধ সমাজতন্ত্র নাই। সমাজতন্ত্র দেশের দুইটি বৈশিষ্ট্য বলো। সমাজতান্ত্রিক দেশের প্রথম বৈশিষ্ট্য যদি সম্পদের ক্ষেত্রে দেখি, সম্পদের মালিকানা কার কাছে থাকে? রাষ্ট্রের কাছে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ কে পরিচালনা করে? কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। এই দুইটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এখন আমরা একটা বাড়ির কাজ দেখি। এই জায়গায় একটা সৃজনশীল প্রশ্ন লেখা আছে, তোমরা দেখো। মিস্টার সিং এর দেশে সমস্ত অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
তবে মিস্টার থমাসের দেশে অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। প্রশ্ন করা হয়েছে প্রথমে ক নাম্বার, মার্কস কোন দেশে জন্মগ্রহণ করে? মার্কস জন্মগ্রহণ করে জার্মানিতে। কি, কিভাবে এবং কার জন্য উৎপাদিত হয় তা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিভাবে নির্ধারিত হয়? এই সৃজনশীল প্রশ্নের সাথে এটা সম্পর্কিত না, এটা জ্ঞান অনুধাবনমূলক। কি, কিভাবে এবং কার জন্য উৎপাদিত হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এটা নির্ধারণ করে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যদি তোমাদেরকে জিজ্ঞেস করি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কে নির্ধারণ হয়, এটা নির্ধারণ করে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। মিস্টার চিং ও মিস্টার থমাসের দেশের অর্থব্যবস্থা তুলনা করো। মিস্টার চিং এর দেশে সমস্ত অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, আর থমাসের দেশে অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। আমরা প্রথমে বলবো মিস্টার চিং এর দেশে যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনা আছে, এই কারণে আমরা বলবো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এবং মিস্টার থমাসের দেশে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বিরাজ করে। দ্বিতীয় প্রায় যে লিখতে হবে মিস্টার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি। আমরা জানি যে অর্থব্যবস্থায় সমস্ত অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সুতরাং মিস্টার চিং এর দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিরাজমান, আর মিস্টার থমাসের দেশে সমস্ত উদ্যোগ যেহেতু ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ, এই কারণে থমাসের দেশে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বিদ্যমান। তৃতীয় প্যারায় এসে লিখতে হবে তুলনা। মিস্টার চিং ও থমাসের দেশের তুলনা সমূহ যদি আমরা তুলনা করি, এক নম্বরে লিখতে পারি পুঁজিবাদী সম্পদের মালিকানা। মিস্টার চিং বা সমাজতান্ত্রিক দেশে সম্পদের মালিকানা থাকে রাষ্ট্রের কাছে, আর মিস্টার থমাসের দেশে বা ধনতান্ত্রিক দেশে সম্পদের মালিকানা থাকে ব্যক্তির কাছে। দাম ব্যবস্থা, মিস্টার চিং এর দেশে দাম ব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক নির্ধারিত হয়, মিস্টার থমাসের দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দ্বারা নির্ধারিত হয়। মিস্টার চিং এর দেশে শ্রেণী শোষণ থাকে না, মিস্টার থমাসের দেশে শ্রেণী শোষণ থাকে। মিস্টার চিং এর দেশে মুনাফার অনুপস্থিতি থাকে, মিস্টার থমাসের দেশে মুনাফার উপস্থিতি থাকে। এইভাবে সম্পদের মালিকানা, তারপরে দাম নির্ধারণ, মুনাফা, তারপরে শ্রেণী শোষণ, তার এই জাতীয় যে পার্থক্যগুলো আছে, এইভাবে অন্তত 4-5টা পার্থক্য লিখতে হবে এখানে। এবার আসি ঘ নাম্বার। উল্লেখিত দুইটি অর্থ ব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম বলে মনে করো এবং কেন? অর্থাৎ এই জায়গায় দুইটা অর্থ ব্যবস্থা আছে, একটা সমাজতান্ত্রিক, একটা ধনতান্ত্রিক। এখন তুমি কোনটাকে তুমি যেটাকে উত্তম মনে করবা, তুমি ধনতান্ত্রিকও বলতে পারো, পুঁজিবাদীও বলতে পারো, সমাজতান্ত্রিকও বলতে পারো, তবে তোমার কথার সাথে যুক্তি থাকতে হবে। আমরা যদি ধরে নেই যে আমাদের দেশে এখন যেহেতু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বেশি, আমরা বলতে পারি দুইটি অর্থ ব্যবস্থার ভিতরে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে আমি উত্তম মনে করি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে দ্বিতীয় প্যারায় যে লিখলাম, ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে উত্তম মনে করার কারণ এখানে ব্যক্তিগত স্বাধীনতা, উদ্যোগের স্বাধীনতা, ভোগের স্বাধীনতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ইত্যাদি বিরাজমান রয়েছে, এই কারণে এটি আমার কাছে পছন্দনীয়। 3 নাম্বার হচ্ছে এগুলোর ব্যাখ্যা, তুমি যা লিখলে কি কি কারণে পছন্দনীয়। এই জায়গা ব্যক্তি সম্পদের উপর ব্যক্তি মালিকানা থাকে, এই কারণে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়, যেটা সমাজতান্ত্রিক দেশে সম্পদের যেহেতু ব্যক্তিগত মালিকানা থাকে না, এই কারণে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় না। 2 নাম্বার তুমি বলতে পারো যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই জায়গায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকায় উৎপাদনকারীরা যথাযথ মূল্য পায় তার উৎপাদিত দ্রব্যের, কিন্তু সমাজতন্ত্রে যেহেতু দাম নির্ধারণ করে দেওয়া হয়, এই কারণে উৎপাদনকারীরা অনেক সময় যথাযথ মূল্য পায় না এবং তারা উৎপাদনে অনীহা প্রকাশ করে। সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন বৃহৎ আকারে করা হয়, এই কারণে মোট উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু সমাজতন্ত্রে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা উৎপাদন পরিচালনা করা হয়, এই কারণে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা বা ব্যবস্থাপনা করা সম্ভব হয়ে ওঠে না, এক্ষেত্রে উৎপাদন কমে যায়। এই সমস্ত কারণে পুঁজি বা সমাজতন্ত্র অপেক্ষা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে আমি অধিক গুরুত্ব দিয়ে থাকি বা উত্তম মনে করে থাকি। এটা তোমার পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। তো এইটার উত্তর তোমরা এই সৃজনশীল প্রশ্ন যেটা এই জায়গায় দেওয়া আছে, এটার উত্তর তোমরা লেখার চেষ্টা করবা। লিখতে যে প্রবলেম হয়, যদি কারো প্রবলেম হয় সে আমাকে জানাবা যে এইটার উত্তর কিভাবে লিখবো, আমি বলে দেব। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবা এবং ক্লাসগুলো দেখবা। ভিডিও ক্লাস তোমাদের দেওয়া হয়, ভিডিও ক্লাস তো দেখবাই, তার সাথে সাথে প্রতিটা জুম ক্লাসে অংশগ্রহণ করবা। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সুন্দর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আমি হিমাংশু শেখর রায়।